দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে। ডারউইনে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটা একদমই ভালো যায়নি, তবে তাসকিন আহমেদ বিশ্বাসী যে দারুণ একটা টেস্ট সিরিজ হতে যাচ্ছে। ওদিকে ট্রাভিসের তিনিও বলছেন টাইগারদের প্রস্তুতিটা যেমন দেখা গেছে, তবে তারা বৃহস্পতিবার যে ম্যাচটা শুরু হচ্ছে সেদিকে তাকিয়ে রয়েছে। কেমন হতে যাচ্ছে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট সিরিজ, সেটা নিয়ে আলোচনা করতে চাই ভারতের বাংলাদেশ সফর কেমন হবে। গতকালই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। সবকিছু নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার আলী, আপনাকে স্বাগত এবং শুভ সকাল। কেমন আছেন? শুভ সকাল, ধন্যবাদ আপনাকে। অস্ট্রেলিয়া আমাদের ঐতিহাসিক টেস্টটা নিয়ে একটু আগে কথা বলতে চাই, যেখানে দেখলাম বেশ চিল মুডে রয়েছেন তাসকিন আহমেদ এবং অস্ট্রেলিয়ার প্লেয়াররাও। সাগর পাড়ে যে রঙিন একটা আবহ দেখলাম আমরা, বাংলাদেশের আবহটা কি সেই রঙিন অবস্থায় আছে? শোনেন, যে কোনো সিরিজের আগে তাদের যে প্রফেশনাল অ্যাটিটিউড, অস্ট্রেলিয়া তাদের যে স্পন্সর কিংবা অন্য যেসব অ্যাটিটিউডগুলি দেখাতে হয় সেগুলি কিন্তু তারা দেখাচ্ছে। মেনলি তারা যে কালকে ট্রিপটা করেছে সেটার মধ্যে আমি দেখেছি পুরোটাই তাদের আসলে বাণিজ্যিক একটা ব্যাপার যে থাকে, তাদের কন্টেন্টগুলো পোস্ট করার ব্যাপার থাকে, এটাকে একটা হাইপ তৈরি করা ওই অঞ্চলের জন্য কিংবা ইয়ের জন্য। সব কিছু যেটা আপনার প্রশ্ন করলেন, মূল প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি সেই চিল মুডে আছে কিনা। আপনার ওখানে সব কিছুই আপনার আনন্দদায়ক মনে হবে, ওখানে যদি না থাকেন আপনি বাইরে থেকে গেলে স্বাভাবিকভাবে সুন্দর জায়গা, সুন্দর প্লেস, সব কিছু আনন্দদায়ক। কিন্তু আমাদের কাজটা কিন্তু আনন্দ মাঠে দেয়া, অর্থাৎ বাংলাদেশ টিম যদি ওখানে মাঠে ভালো ক্রিকেট খেলে তাহলে আনন্দটা অনেক বেশি হবে এবং সেই পুরো দেশ আনন্দ মানে উৎফুল্ল থাকবে। হ্যাঁ, উপভোগ করে উৎফুল্ল থাকবে সবাই। তো বাংলাদেশের যে পারফরমেন্স দেখেছি আমরা প্র্যাকটিস ম্যাচে, তাতে আশান্বিত হওয়ার মতো কোনো কিছু এখনও কিন্তু কারোর মধ্যে আমরা দেখতে পাইনি। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় দুর্বলতার জায়গায় এই মুহূর্তে যেটা মনে হচ্ছে একেবারে ব্যাটিং। সেটা হচ্ছে আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে যে মানের ব্যাটিং তারা করেছেন, নাজমুল হোসেন শান্তু, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাদের সেই ছন্দটা কিন্তু নেই। পুরো দলটাই কেমন যেন একদম এলোমেলো হয়ে গিয়েছে এবং পাজলড, সবাই নিজের ভেতরে খোলসবন্দি হয়ে গিয়েছে। আমরা চাই না এই দলটাকে এইভাবে দেখতে। আমরা চাই তারা আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলবে। তারা মাউন্ট মঙ্গাইনতে যেরকম একটা ব্রেক থ্রু দিয়েছিল, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়, এই যে স্বাদ পাওয়া, ইতিহাস গড়া এবং তারপরে কনফিডেন্স বাড়িয়ে নেওয়া, সেই চেষ্টা তারা করবে। বাংলাদেশে যদি আপনি পারেন অস্ট্রেলিয়াকে হারাতে, কেন আপনি তাদের মাটিতে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না? আমি যদি নাও হারাতে পারি, হারানোর লক্ষ্য আপনাকে থাকতে হবে এবং সেইটা করার জন্য আপনি প্যানিকড হবেন, ভয় পাবেন। এত বছর ক্রিকেট খেলে সেটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। বাংলাদেশের প্রধান সিলেক্টর যিনি রয়েছেন ওখানে দলের সঙ্গে, তাকে যদি জিজ্ঞেস করেন তিনিও কিন্তু হতাশ হবেন। আমি জানি না 2003 সালে যে পরিমাণে কম্পিটিটিভ গেম খেলা হয়েছিল সেই রকম গেম এখন হবে কিনা। সেই তার থেকে বেটার ক্রিকেট তো অবশ্যই খেলা উচিত, কারণ আপনার এখন 100 টেস্ট খেলা প্লেয়ার রয়েছে দলে, 75 টেস্ট খেলা প্লেয়ার রয়েছে দলে, 50 টেস্ট খেলা প্লেয়ার রয়েছে দলে। তো এত অভিজ্ঞ সম্পন্ন যদি প্লেয়ার দলে থাকে এবং তারা যদি আপনার ব্যাটিংয়ে আউটপুট না দিতে পারেন তাহলে তো দুঃখজনক। তবে সবচেয়ে ভালো দিক যেটা আমি বলবো, মেহেদী মিরাজের উপর থেকে সমস্ত চাপ সরে গিয়েছে। তিনি এখন একজন মানে অলরাউন্ডার হিসেবে আবার নিজেকে প্রমাণ করার জায়গা, প্রমাণ করা না, দুঃখিত, সেটা হচ্ছে তিনি নিজেকে মেলে ধরার একটা প্রায়াস পেয়েছেন। তার ভিতরে কিন্তু এখন কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই, দল নিয়ে ভাবনা নেই, শুধু দলের জন্য পারফরমেন্স করে যাওয়া। এবং যেটা আমরা দেখেছি প্র্যাকটিস ম্যাচে তিনি সেঞ্চুরি করাতেই কিন্তু যেটুকু প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সেটুকু হয়েছে। তবে আমরা চাই ডারউইনের ড্রপ ইন উইকেটে তারা যে কনফিডেন্স, মানে যেটুকুই এক্সপিরিয়েন্স হয়েছে মানিয়ে নেওয়ার জন্য, সেই এক্সপিরিয়েন্সটা তারা কাজে লাগাবেন এবং সেটাকে পজিটিভলি নিয়ে অন্তত কেউ সবাই যেন হাল না ছাড়েন, তারা যেন বড় স্কোর করার জন্য লড়াই করেন। প্রতিপক্ষকে আমরা দেখেছি আনকোরা ব্যাটার যারা এখনও লাইমলাইটে আসেননি, সেই ব্যাটার মানে অস্ট্রেলিয়া 11-এর কথা বলছি, তারা কিন্তু একেবারে সেট হয়ে ধীরে 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 ইনিংস গড়ছে, সেঞ্চুরি করে ফেলেছে। যে ছেলেটা 24 ম্যাচ খেলে কোনো একটাই সেঞ্চুরি ছিল তার লিগে, কিন্তু সে এসে বাংলাদেশের বিপক্ষে ন্যাশনাল টিমের বিপক্ষে সেঞ্চুরি করেছে। অর্থাৎ টেস্ট দলের বিপক্ষে যখন এরকম পারফর্ম করে তার জন্য অনেক ফোকাসের জায়গা তৈরি হয়। বাংলাদেশের উচিত এই মুহূর্তে অল আউট ক্রিকেট খেলা, হয় হারবো নাহলে জিতবো। সেটাই বলতেছিলাম যে আসলে এখন আর ওই ভয় পাওয়ার ব্যাপারটা ঠিক থাকা হবে না। আমি যদি একটু ট্রাভিস হেডের কথা বলি, তিনিও যেমনটা বলেছেন যে বাংলাদেশ হয়তো বা তাদের যে মূল প্রস্তুতি সেটা নিতে পারেনি। এখানে আসলে অস্ট্রেলিয়া বাংলাদেশকে কিভাবে নিচ্ছে, যে বাংলাদেশ কে র্যাঙ্কিং হিসেবে বিবেচনা করছে নাকি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যে তালিকাটা রয়েছে সেই হিসেবে আমাদেরকে তারা কদর করছে? কোন ব্যাপারটাকে তারা ফোকাস দিচ্ছে? বাংলাদেশ এই মুহূর্তে চতুর্থ অবস্থানে রয়েছে, তারা একেবারে টপে রয়েছে। বাংলাদেশেরও তো এবার সুযোগ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ একটা কিছু করার। দেখো, টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংটাকে তারা হয়তো ফোকাসে নিয়েছে, তার থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে বাংলাদেশের বোলিং লাইনের যে থ্রেট ছিল সেই থ্রেটটাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে। বিকজ
অফ পাকিস্তানে যে আমরা হোয়াইট ওয়াশ করেছিলাম তাদেরকে, তো সেই জায়গায় পাকিস্তানের ওই রেজাল্টটাকে কিন্তু তারা মাথায় রেখেছে। ইভেন আমরা এখানে নিউজিল্যান্ডকে যে 2023 সালের শেষ দিকে আমরা ডিসেম্বরের দিকে আমরা হারিয়েছিলাম টেস্ট, তো সেইগুলিকে তারা সব মিলিয়ে কিন্তু আমলে নিয়েছে। এছাড়া ওয়ান ডে যে সিরিজটা হয়েছে বেটার উইকেটে বাংলাদেশ এখানে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সমস্ত কিছু মিলিয়ে দেখেছে এই বাংলাদেশ একটু ডিফারেন্ট ক্রিকেট খেলে এবং তারা কিন্তু যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে, স্পোর্টিং উইকেটে ভালো ক্রিকেট খেলে। তো তারা চিন্তা করেছে ওই রকম, এবং সেজন্যই কিন্তু বাংলাদেশকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তারা বেস্ট টিম ডিক্লেয়ার করেছে। এবং সেই বেস্ট টিমের বিপক্ষে যদি আপনাকে বেটার ক্রিকেট খেলতে হয় তাহলে আপনার ব্যাটিংকে ভালো করতে হবে। আমাদের কনসার্নের জায়গায় এখনও একমাত্র ব্যাটিং। আমাদের বোলিং লাইন আপ এখনও যেটা রয়েছে, তাইজুল ফিট হয়ে যাবে। তাইজুল ফিট হওয়া মানে হচ্ছে আপনার দুজনই স্পিনার খুব আপনার অনেকগুলো ওভার করে দিতে পারবে। তার সঙ্গে যদি পেসাররা হাসান মাহমুদ মোটামুটি ভালো ছন্দে রয়েছেন, তাসকিন কিন্তু কাম ব্যাক করতে পারে, তিনি ব্রেক থ্রু দিতে পারেন। তার এই যে দুজন পেসার যদি এফেক্টিভ থাকে, খালেদ আহমেদ যদি একই চ্যানেলে ডেলিভারি দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের বোলিং লাইন ভালো থ্রেট তৈরি করতে পারবে। কিন্তু এই থ্রেটটাকে কাজে লাগানোর জন্য যাদের বেশি এফেক্টিভ হতে হবে এবং এফোর্ট দিতে হবে তারা হলো ব্যাটার। আমরা এই ব্যাটারদের কাছ থেকে পাচ্ছি না। এখানে হাসান মাহমুদ একটা কথা বলে গিয়েছিলেন, জাস্ট আমার সঙ্গে যখন কথা বলেন তিনি বলেছিলেন যে আমাদের যদি একটা গোট টোটাল থাকে স্কোর বোর্ডে, যদি আগে ব্যাটিং করি আমরা, তাহলে আমাদের একটা ভালো স্কোর থাকলে আমরা বোলাররা আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে পারবো। কারণ কনফিডেন্সের একটা ব্যাপার রয়েছে। আপনি যখন স্কোর বোর্ডে দেখবেন যে তাকিয়ে যে ভালো রান আছে, ঠিক আছে, আমার একটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার চান্স আছে, আমি ওদেরকে বান্ডেল আউট করবো আমাদের যে স্কোর রয়েছে তার থেকে অনেক কমে আগে। তো সেটা যদি করতে পারে, এই মেন্টাল সাইকোলজিক্যাল গেমটাই কিন্তু সবচেয়ে বড়। আপনার স্কিলের যত স্কিল থাকে, তার স্কিল পারফেক্ট হয় তখনই যখন আপনার সাইকোলজিক্যালি আপনি অ্যাডভান্টেজ পাবেন এবং এগিয়ে থাকবেন। তো বাংলাদেশের এই জায়গাটা ম্যাক্সিমাম সময় হোঁচট খায়, যেমন আমরা জিম্বাবুয়েতে গিয়ে হোঁচট খেয়েছি, ব্যাটাররা একেবারেই কিছু করতে পারেননি, যার রেসটা কিন্তু আমরা এখনও দেখতে পেয়েছি এই প্র্যাকটিস ম্যাচে। এবং ফাইনালি আমরা যদি চিন্তা করি যে টেস্টে, ডারউইন টেস্টে তেমন কিছু হলে খুবই হতাশাজনক হবে। আমরা চাই না হতাশ হতে, আমরা চাই আশাবাদী হতে। এবং এই ডারউইনে বাংলাদেশ মাশরাফি বিন মুর্তজানরা খেলেছেন যখন 2008 সালে, ওখানে দারুণ ওয়ানডে সিরিজ খেলেছিল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ, তো জিততে জিততে গিয়ে হেরে গিয়েছে লাস্টের মোমেন্টে। তো ওই সময়ের কথা যদি চিন্তা করি তাহলে এখন তো অনেক বেটার টিম বাংলাদেশ। তো এই টিমটাকে অনেক সুযোগ সুবিধা এখন বাংলাদেশ পাচ্ছে, দারুণ কিছু করা আসলে নামের সঙ্গে যাবে। আপনি বলছিলেন যে পেসারদের কথা বা বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আপনি খুব একটা টেনশন করছেন না। অস্ট্রেলিয়াও কি এই জায়গাটা একটু হাফ ছেড়ে বেঁচেছে কিনা? নাহিদ রানা তিনি আসলে অস্ট্রেলিয়া সিরিজে নেই, তাকে নিয়ে হয়তো একটু আলাদা পড়াশোনা করেছিল, কিন্তু এখন তারা আরেকটু বেশি রিল্যাক্স মুডে থাকতে পারছে যেহেতু নাহিদ রানা নেই। এবং তাসকিনের কথা বলছিলেন, তার যদি এর আগে আমরা উইকেটগুলো বিচার করি, খুব একটা ছন্দেও তিনি নেই এমনটাই আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলে আসলে ভরসাটা কি করা যাচ্ছে কিনা? দেখুন, তাসকিন হয়তো ওই জায়গায় যেরকম মূল ম্যাচে যেরকম এফোর্ট দেবেন বা দিয়ে থাকেন সেরকম কিন্তু দেননি। কারণ স্বাভাবিকভাবে আপনার ওখানে যে ওয়েদার অ্যাডজাস্ট করাটা তার জন্য বড় বিষয় ছিল এবং সেটা তিনি করেছেন। কারণ হচ্ছেন তার মূল এফোর্টটা থাকবে ম্যাচে, একটু ইনজুরি প্রবণ, তাছাড়া সবসময় টানা সব ম্যাচ খেলেন না, তাকে অ্যাডজাস্ট করার জন্য যেটুকু সময় দরকার সেটুকু হয়েছে। বাংলাদেশ কিন্তু এবার কোনো এক্সকিউজ দিতে পারবে না। আপনার গিয়েছেন ধরেন 31 তারিখ রাতে 8 জন গিয়েছেন, পরে আবার 2 তারিখে গিয়েছেন, অর্থাৎ 3 তারিখে গিয়ে আপনি ওখানে পৌঁছেছেন, তারপরে আপনি কতদিন পেলেন? 10 দিন। আমি ধরলাম 10-12 দিন না ধরে 11 দিন, 10 দিন 11 দিন ধরলাম, প্র্যাকটিসের টাইম পেয়েছেন, আপনি কন্ডিশনে মানিয়ে নেওয়ার টাইম পেয়েছেন। গত 2 বছর আপনি ওখানে এইচপি এবং এই দলের সফর করেছেন, এখানে 4 ডে ম্যাচ খেলেছেন 3টা। পাকিস্তান সায়েন্সের বিপক্ষে খেলেছেন 2024 সালে, 2025 সালে খেলেছেন আপনি নর্দার্ন বা ওখানে একটা স্থানীয় দলের বিপক্ষে, একটা কাউন্টি দলের বিপক্ষে আপনি খেলেছেন। তো সেই জায়গায় এই যে আমাদের আসলে সুযোগটা এখন আর থাকছে না, কোনো চান্স নেই। মানে অস্ট্রেলিয়া আমরা হয়তোবা টিম গিয়েছি পুরোপুরি, কিন্তু এর আগে থেকে তো আমাদের ঘাটিটা করা হয়েছে। এই যে সব প্লেয়ারগুলি যারা আমাদের রয়েছেন তারা কিন্তু খেলে এসেছেন। যে এখানে কে খেলেছেন ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল অনেকে ম্যাচ খেলেন। হাসান মাহমুদ ওখানে যে প্র্যাকটিস ম্যাচ খেলেছেন আপনার ন্যাটোস না নাম কি, অস্ট্রেলিয়া যে ওই ডারউইনে যে টি-20 টুর্নামেন্টটা গত 2 বছর ধরে আমরা খেলছি, ওইটা টপ এন্ড টি-20 সিরিজ, তো ওখানে খেলেছেন, যেখানে বিদেশি দলগুলো খেলে, নেপাল খেলে, পাকিস্তানের সায়েন্স খেলে, এই টিম খেলে, তারপরে আপনার নিউজিল্যান্ডের একটা দলও খেলছে, ব্যক্তিগতভাবে খেলে এসেছেন। হ্যাঁ, ব্যক্তিগতভাবে না, বাংলাদেশ টিমের এটা পরিকল্পিতভাবে এই সিরিজ, হ্যাঁ, এই সিরিজ উপলক্ষেই তারা ওই কোপ আপ করার জন্য কিছু প্লেয়ারকে আগে থেকে পাঠিয়েছে, যেটা তার যেন ডারউইনের কন্ডিশনটাকে মানিয়ে নিতে পারে, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে পরিচিত হতে পারে। আর যারা দেখবেন যে পূর্বে তো এই তাসকিনদের আগেও কিন্তু অস্ট্রেলিয়াতে খেলার অভিজ্ঞতা রয়েছে, 2015 সালে বিশ্বকাপ খেলেছেন, 22 সালের টি-20 বিশ্বকাপ খেলেছেন। সো কোনো এক্সকিউজ চলবে না।
আপনাকে দেশের জন্য, দেশের স্বার্থে তারা যেন আমাদেরকে গুরুত্ব দেয়, সেই জন্য বেটার ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং অত্যন্ত হতাশাজনক, আবারও বলছি, কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো এবারও আপনার টপ অর্ডারে 4 জন ব্যাটারকে আপনি নিয়েছেন যারা একেবারে লেফট হ্যান্ডি, অর্থাৎ প্রতিপক্ষের বোলারদের বল করা খুব সহজ হবে, একই চ্যানেলে বল করতে পারবে, অর্থাৎ তার সাইকোলজিক্যালি চেঞ্জ করতে হবে না, একবার লেফটে একবার রাইটে এরকম হতে হবে না। আরেকটা যেটা বললেন আপনি যে আমাদের নাহিদ রানা না থাকা, ডেফিনেটলি নাহিদ রানা সবচেয়ে বড় থ্রেট ছিল, কারণ তার পেস অ্যান্ড বাউন্স গতি কিন্তু ব্যাটাররা যত বড় শক্তিশালী ব্যাটারই হোক না কেন, যত পারফেকশনিস্ট হোক না কেন, যদি ফাস্ট বলার ওরকম 150-145 গতিতে বল করে কেউ, সেই বল কিন্তু খেলতে পারে না, তার কিন্তু ভয় বুক কাঁপবেই, এবং সেটাই কিন্তু মিস করবে বাংলাদেশ। ওই জায়গায় সারা পৃথিবী এই যে খেলাটা দেখবে, নাহিদ রানার এই পেসটা মিস করবে, ইভেন শরীফুলের যে তার যে স্কিল সেটাও কিন্তু মিস করবে, কারণ ফার্স্ট টেস্টে শরীফুল নেই, সেকেন্ড টেস্টে হয়তো তিনি দলের সঙ্গে যোগ দেবেন। সবকিছু মিলিয়ে আমরা যেটা বুঝলাম ওভারঅল আপনার আলোচনায়, যে এই টেস্টে আসলে বাহানা দেওয়ার কোনো সুযোগ নেই। নামটা শুধুমাত্র অস্ট্রেলিয়া দেখিয়ে আমরা খেলবো না, আমরা শুধুমাত্র এখন আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটা মাথায় রেখে খেলবো। সেখানে ভাই আমরা একটু আলোচনা করতে চাই, বাংলাদেশে আরেকটা সিরিজ রয়েছে, ভারত সিরিজ। গত বছর ছিল, সেটা পিছিয়ে গেছে নানা কারণে। ঠিক গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আলোচনায় বসেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারের সঙ্গে। সেই আলোচনা দেখে, সেখানে যদিও ক্রিকেটটা আসেনি, তবে এই যে আলোচনা, এই যে বসা, এবং একটু কি আশার আলো আমরা দেখবো, নাকি আমরা আসলে মানিয়ে নিব যে না আসলে সিরিজটা হচ্ছে না? সব মিলিয়ে কি আছে আপনার কাছে আপডেট? এখন আমার কাছে মনে হচ্ছে যে সবকিছু অনিশ্চিত। অনিশ্চিত এই কারণে, কারণ যে সময়টুকু রয়েছে, আপনার 28 তারিখে আসার কথা ছিল, এই মাসের যে 28 তারিখ ভারত টিমের, এবং তাদের খেলার কথা আপনার মানে 1 তারিখ থেকে আপনার 15 তারিখের মধ্যে সিরিজটা শেষ। তাদের ঢাকা এবং চট্টগ্রামের সিরিজ ছিল, এইটুকু তাদের একটা প্ল্যান ছিল যে চট্টগ্রামে না গিয়ে শুধুমাত্র মিরপুরে 6টা ম্যাচই তারা খেলতে চেয়েছে। কারণ হচ্ছে যে ট্রাভেল এবং নিরাপত্তায় ব্যাপারটা রয়েছে। বাংলাদেশেও গত 2 বছর ধরে যে একটা ট্রানজেকশন গিয়েছে, সেই সবের একটা এফেক্ট, নেতিবাচক এফেক্ট রয়েছে, যে কারণে তারা 24 সালে খেলতে আসে না, নিরাপত্তা হুমকি মনে করেছে। এখনও কিন্তু তারা যে একেবারে নিরাপত্তাটাকেই কিন্তু প্রধান ফোকাসের জায়গায় রেখেছে, সেই জায়গা থেকে যদি চিন্তা করা হয় যে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থায় হয়তো নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, কিন্তু তাদের জায়গা, তাদের কনসার্নের জায়গা তারা হয়তো চিন্তা করছে, কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ সরকারের কাছ থেকে 100% অ্যাসিউরেন্স পেলে ডেফিনেটলি তাদের আসার একটা সুযোগ থাকবে। 15 তারিখের মধ্যে হয়তো সিদ্ধান্তটা হতে হবে, যদি কোনো সম্ভাবনা থাকে, সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে হতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বোচ্চ চেষ্টা করেছেন, তামিম ইকবাল ওখানে জয়সার সঙ্গে আলোচনা করে একটা ফ্রুটফুল জায়গায় নিয়ে এসেছে দুই বোর্ডের সম্পর্ককে। সেইখানে শুধুমাত্র এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ সরকার টু ভারত সরকার। ভারত সরকারের কাছে আমি যতটুকু একটা নিউজ দেখলাম ভারতীয় মিডিয়াতে, সেখানে তারা সরকারের কাছে অনুমোদন চেয়েছে, বাংলাদেশ সিদ্ধান্ত চেয়েছে যে বাংলাদেশ সফরে আসার ব্যাপারে। যদি কোনো কারণে তারা সেটা না পায় বা ভারত এই মুহূর্তে খেলতে না আসে, তাহলে সিরিজটাকে অ্যাডজাস্ট করবে, এবং সেই সম্ভাবনাই হয়তো বেশি। অ্যাডজাস্ট করবে মিনস আগামী জানুয়ারি ডিসেম্বর এমনও হতে পারে, কিংবা নেক্সট ইয়ারে ঠিক এরকম সময় হতে পারে। তবে এই সময় হলে আমাদের জন্য খুব ভালো হতো, বাংলাদেশের পরবর্তী যে বিশ্বকাপ বলেন বা যেটাই বলেন না কেন, একটা থাকতো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভারত মানে হচ্ছে বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ভায়াবেল, এবং এই একমাত্র সিরিজ ভারতের সাথে খেললে আপনি ধরেন কয়েক কোটি টাকা আপনার ইনকাম হয়ে যাবে। আর বাকি সব সিরিজ হোমে যখন ইনকামের চাইতে তো সেকেন্দার ভাই যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুই দেশের ক্রিকেট সম্পর্ক এবং কূটনৈতিক ব্যাপারটাকেও একটু এক করে দেয়া। ডেফিনেটলি, এবং তাদের কাছ থেকে আমরা একটা সময় ভালো সাপোর্ট পেয়েছি, সবকিছুই সবসময় ছিল। আমাদের এখানে যখন একটা সময় টি-20 বিশ্বকাপ সরে যাবে এরকম অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, সবকিছুতেই আছে। তবে ক্রিকেটেও এই সম্পর্কগুলো পুনর্জীবিত হবে, এবং আবার বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে তাদের ওখানে সফর করতে যাবে, তাদের যে আঞ্চলিক মুশতাক ট্রফি আছে ওইগুলো সব জায়গায় বাংলাদেশ কিন্তু তার আগে তো আসলে এই সিরিজটা হতে হবে। আপনার কি কোনোভাবে মনে হয় যে বাংলাদেশ সরকার একটু অন্য কোনো চাপে রয়েছে, যদি তাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট একটা অনুমতি দেয়, তাদের গভর্নমেন্ট অনুমতি দিবে, সো বাংলাদেশ সরকার কি অন্য কোনো অদৃশ্য কোনো চাপে রয়েছে কিনা, যে এটা যদি তারা অনুমতি দেয় কোনো একটা ঘটনা ঘটতে পারে? আমার কাছে মনে হয় না, কিন্তু এখানে স্লোগান হতে পারে, এখানে মিছিল হতে পারে, কিন্তু নিরাপত্তা বাংলাদেশের, কিন্তু যখন বাংলাদেশ টাইটলি দাঁড়াবে এবং ওইরকম হাই সিকিউরিটি আপনার এখানে ইম্পোজ করবে, তখন কিন্তু কারো বাপের সাধ্য নেই এখানে গিয়ে আপনার মাস্তানি দেখানো, কারণ যখন এখানে সবাই কিন্তু ক্রিকেটটা ভালোবাসে ডেফিনেটলি। আর 1 নম্বর যখন আপনার নিরাপত্তা, যেটাকে আমরা বলি গ্রেড 1, তো সেই গ্রেড 1 সিকিউরিটি যখন দেখবে, এখানে আর্মি থাকবে, অন্য সিকিউরিটি ফোর্সেস থাকবে, তখন এই আশপাশে আপনার আসার কারো সাধ্য নাই, যতই স্লোগান দেন আপনি, যাই করেন না করেন। সো বাংলাদেশ কিন্তু একেবারে ওই ভঙ্গুর ভাবার কোনো কারণ নেই। দেশের ভিতরে আন্দোলন হয়েছে, অনেক কিছুই হয়েছে, সব কিছু হতে পারে, কিন্তু সরকার যদি বলে যে আমি এটা দেব, এই সিকিউরিটি আমি ইম্পোজ করলাম, তাহলে এইটাই করবে। এবং যারা করছে, মানে
হয়তো স্লোগান দেবে, অনেক কিছুই হবে, কিন্তু সবার ভিতরেই তো দেশপ্রেমটা রয়েছে এবং ক্রিকেটের ব্যাপারটাও রয়েছে। আলটিমেটলি হচ্ছে সুসম্পর্ক, বন্ধুত্ব, সম্মান। সবচেয়ে বড় ফায়দাটা কি হবে আসলে যদি দুই দেশের সিরিজটা হয়? আপনি যেটা বললেন যে প্রফিট তো একটা ব্যাপার রয়েছে, দর্শকদেরকে মাঠে আনা এবং ভারত বাংলাদেশ যেই এখন, আগে ভারত পাকিস্তান হতো, এখন ভারত বাংলাদেশটাকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা ভাবা হয়, সেই জিনিসটা আরো বেশি জাগবে নিঃসন্দেহে। অবভিয়াসলি আপনার দুটো জিনিস হবে, দুটো না, অনেকগুলো জিনিস হবে। প্রথমত ক্রিকেট কূটনীতি দিয়ে যেসব জট তৈরি হয়েছে, যেসব অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থার জায়গাগুলো আস্তে আস্তে ডিলিট হবে। এই যে স্মুথলি ডিলিট হওয়া, এটা একটা বড় অর্জন হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আবার যাতায়াতগুলি মানে স্মুথ হবে। এখন তো বাংলাদেশ ভিসা পাচ্ছে, ট্যুরিজম ভিসা, তার মানে হচ্ছে যে কিছু সম্পর্ক ডেভেলপ করেছে। আবার ধরেন এই যে এই মানুষের মধ্যে যে একটা উন্মাদনা তৈরি হয়েছে, ভারতের সঙ্গে ম্যাচ মানেই হচ্ছে একদম চরম উত্তেজনা, মানে এই উত্তেজনাটা বেড়ে যাবে। উত্তেজনা বাড়ার অর্থ হলো ক্রিকেটীয় রিলেশন ডেভেলপ এবং আবার চলো ভাই আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে এর বাইরে যদি একটু ছোট্ট করে করতে চাই, একটু প্রসঙ্গটা অন্যরকম হতে পারে যে আমাদের বর্ডারে নানা সময় নানান ধরনের ঘটনা হচ্ছে, পুশিনের একটা ব্যাপার রয়েছে, সেই বিষয়টাকেও কি সরকার মাথায় রাখছে কিনা, বা সেই যে একটা মব সৃষ্টি হয় আমরা দেখি মাঝে মধ্যে, সেটার জন্য কি সরকার একটু চাপে রয়েছে কিনা, যে এই জন্য হয়তো তারা ডিসিশন নিতে পারছে না? দেখুন, সরকারের বয়স কিন্তু খুব বেশি দিন না, তো এর মধ্যে একটা ট্রানজ্যাকশন গেছে, সেই ট্রানজ্যাকশন থেকে তারা এখন দেশটাকে গোছানোর চেষ্টা করছে। বর্ডারের পুশিন বিষয়গুলো হচ্ছে যে সরকার তো প্রতিবাদ জানিয়েছে এবং যেসব বিষয় ছিল সেটা কিন্তু বাংলাদেশের বর্ডারে যারা আমাদের নিরাপত্তা দায়িত্বে রয়েছেন, সিকিউর করার দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু সেই বিজিবি কিন্তু সব কিছু ঠেকিয়ে, এবং স্থানীয় যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু এখানে সহযোগিতা করেছেন। সব মিলিয়ে ওইটা আসলে চাপের জায়গা নয়। কিছু জিনিস তো থাকেই, রাষ্ট্রীয় মতবিরোধ। আমরা দেখেছি ভারতীয় হাই কমিশনার যিনি রয়েছেন তিনি একজন রাজনীতিবিদ, এবং তিনি কিন্তু বলেছেন গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতবিরোধ থাকবে, এবং সেই মতবিরোধকে নিষ্পত্তি করা বা সেটাকে একটা জায়গায় সলিউশনে নিয়ে যাওয়া, সেটাও কিন্তু একটা সৌন্দর্য, এবং সেটা কিন্তু সম্ভব। কোনো কিছুই মানে স্ট্যাটিক না, একেবারে দরজা বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়। সেই জায়গা থেকে আমরা বলবো যে সরকার আসলে চাপে কেউ যদি বলে, আমি মানি না, কারণ মানি না হচ্ছে আমাদের সরকার অনেক ভালোভাবে দেশ চালাচ্ছেন, এবং এটাকে আমি মনে করি যে তারা ধীরে চলনীতি গ্রহণ করেছে, একটু একটু করে ইমপ্রুভ করছে গ্র্যাজুয়ালি, যেন যত বেশি কাম অ্যান্ড কোয়াইট হবে দেশ, তত বেশি দেশের নিঃসন্দেহে একটা সুন্দর পরিবেশ বজায় তৈরি হবে। এই ক্রিকেটের মাধ্যমে আরো একটা নতুন পরিবেশ তৈরি হবে সেই আশা করছি। অসংখ্য ধন্যবাদ সিকান্দার আলী আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সিরিজ এবং বাংলাদেশ এবং ভারত সিরিজ নিয়ে।